নির্লজ্জ চাটুকারিতা, অসভ্যতা, এবং এই লোকটার উপরে একটা নভেল লেখা যায়, অ্যান্ড আনস্যাটিসফাইড সোল, অতৃপ্ত আত্মা। উনি জীবনে যা যা নিজে পারেননি, ওই মহিলাকে আটকাতে চেয়েছিলেন, পারেননি। বোধহয় এর মতো সায়ন্তিনীর মতো বিধানসভায় জিততে চেয়েছিলেন, সেইটা পারেননি। রাস্তায় বেরোলে ওকে মানুষ হাত দেখায়, হাত না দেখে মানুষ পেছন ঘুরিয়ে দাঁড়াচ্ছে। ন্যাচারালি অতৃপ্ত আত্মা আরও দিন দিন অতৃপ্ত হচ্ছে। আমার খালি মনে হচ্ছে যে উনি এইভাবে আস্তে আস্তে উনি না শুকিয়ে যাচ্ছে। আর তার পেছনে মদত করছে বিজেপি, যে বিজেপি ওকে চেয়ারে বসার জন্য মদত করছে। সেই বিজেপি যে চেয়ারটা বসেছে সেটা ল্যাংড়া চেয়ার, দুটো পা এরাম করছে, যে কোনো সময় একটা পা। সবাই দেখলো বরানগর বিধানসভা কেন্দ্র থেকে আমি জিতেছি, সেটা একটা ইতিহাসের রচনা হয়েছে। সকলের পরিশ্রমে পরিষেবা দিয়েছেন সকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে বিশ্বাস রেখেছেন সকলে। সেটা একটা ইতিহাস কেন রচনা হলো? কারণ স্বাধীনতার পর বরানগরে কোনো মহিলা নির্বাচিত হয়নি বিধায়ক হিসেবে, আমি প্রথমবার হলাম, এবং মানুষের আশীর্বাদ পেয়ে, মানুষের ভোট পেয়ে আমি নির্বাচিত হলাম। কিন্তু আমি বিধায়ক হলাম কিনা সেটা আমি ঠিক বলতে পারছি না, এটা আমার দুর্ভাগ্য। এবার ঘটনা হচ্ছে, দুর্ভাগ্যটা কেন আসবে? যখন আমি ভোটে জিতে এসেছি, ভাগ্যের ওপরে কেন ডিপেন্ড করতে হবে? কারণ এখানে কনস্টিটিউশন শুধু মানে পড়ার জন্য হয়তো রাখা হয়েছে, সবাই কাস্টমাইজ করছেন, এবং কনস্টিটিউশনের ঊর্ধ্বে আমরা কেউ না, আমাদের সেটা মেনেই চলতে হবে। সবাই যদি মানে, তাহলে এতদিন ওতটা আমার নিয়ে নেওয়া হতো। কিন্তু সেটাই আশা করবো যে যতটা তাড়াতাড়ি সম্ভব আমি পরিষেবা দিতে পারি যাতে মানুষকে, সেই ব্যবস্থা যাতে আমাদের জন্য করা হয়। এমনি আমরা বাই ইলেকশনে জিতেছি, 1.5 বছর মাত্র টার্ম শেষ হবে, কবে আর কাজ করব? আর মানুষকে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছি ইলেকশন ক্যাম্পেনের টাইমে, সেগুলো তো 1-1.5 মাস হয়ে গেলে কিছু করতে পারছি না। মেডিকেল সার্টিফিকেট সই করতে পারছি না, মদনদার কাছে পাঠাচ্ছি, শোভন দেব স্যারের কাছে পাঠাচ্ছি, সৌগত স্যারের কাছে পাঠাচ্ছি। তো আমি কবে কাজ করতে পারবো? তো মানুষ তো আমাকে মিথ্যাবাদী বলবে। বিশ্বাস হারিয়ে ফিরিয়েছেন, ইনভাইট করেছেন আমাদের শপথ বাক্য পাঠ করার জন্য, সেখানে কোনো অসুবিধা নেই, সমস্যা নেই। কিন্তু কে শপথ বাক্যটা পাঠ করবে সেটা বলা নেই ওখানে। তো মাননীয় রাজ্যপাল যদি শপথ বাক্যটা পাঠ করতেন, আমি তো চলে যেতাম। তারপরে একটা জটিলতা আছে, ওনার গুড অফিস আমাদের লেজিসলেটিভ অ্যাসেম্বলির অফিসকে জানায়নি অফিসিয়ালি কোনো। তো আমি যাব, শপথ বাক্য পাঠ করবো, তারপর কোথায় বসবো? রাজভবনে না, তো বিধানসভায় বসবো। তো বিধানসভাতে তো সেটা কাগজকর্মের কাজগুলো তো করতে হবে, অফিসিয়াল কাজগুলো তো জানানো তো হয়নি। তো কোথায় যাবো আমরা? সেটার পরিপ্রেক্ষিতে আমরা বলেছিলাম যে কাইন্ডলি আমাদের জানানো হোক যে কে আমাদের শপথ বাক্যটা পাঠ করাবেন, এবং আমরা রিকোয়েস্ট করেছিলাম যে প্রথা অনুযায়ী, এটা আমরা দেখে এসেছি, সবাই কিন্তু মানে অনারেবল স্পিকারই শপথ বাক্য পাঠ করেন। গতকালকে লোকসভাতেও তাই দেখেছি আমরা। এইখানে যতজন বিধায়ক আজকে আমাদের সাথে এসে বসেছেন, সবাই স্পিকারের কাছেই শপথ বাক্য পাঠ করতে। কি এমন আলাদা আমরা আবেদন করেছি, সেটার কোনো রিপ্লাই আমরা পেলাম না ওনার পাল্টা চিঠিতে। সেখানে অনেক কিছু আইন কানুন বোঝানো আছে যে আমরা শপথ বাক্য ওনার কাছে গিয়ে রাজভবনে পাঠ না করলে কি কি আমাদের সাজা শাস্তি হতে পারে। দেখুন, কনস্টিটিউশনের ঊর্ধ্বে কেউ না, মানে কনস্টিটিউশনাল হেড যিনি, তিনিও কিন্তু কনস্টিটিউশনের ঊর্ধ্বে না। তো অন্যায় না করলে যে যত আইনই দেখাক, কেউ কারোর কিছু করতে পারবে না। আমরা আইন মেনে, কনস্টিটিউশনের নীতি বিধি সব মেনেই আমরা এগোচ্ছি। আমাদের নেত্রী, আমাদের দল, আমাদের সরকার, আমাদের অনারেবল স্পিকার, আমাদের শিক্ষা নেই সেটা যে আমরা কনস্টিটিউশনের বাইরে গিয়ে কিছু করব। তো আমরা ওনাকে বারবার আবেদন করছি, তাও যতটা আমরা, দেখুন উনি অনারেবল রাজ্যপাল, আমরা একটা মানে ক্ষুদ্র ব্যক্তি, মানুষের প্রতিনিধি জাস্ট আমরা। তো সেই হিসেবেই ওনার কাছে আবেদন করছি যে আমরা তো জানি না কি ভুলটা করেছি, দয়া করে আমরা যদি কোনো ভুল করে থাকি আমরা ক্ষমা চেয়ে নেব, হতেই পারে আমরা যদি কোনো ভুল করে থাকি ক্ষমা চেয়ে নেব। কিন্তু এইভাবে কেন আমাদেরকে করা হচ্ছে? কারণ আমাদের তো একটা, আমরা তো আমাদের কনস্টিটিউয়েন্সিতে মানুষকে জবাব দিতে পারছি না যে কেন আমি সার্টিফিকেটে সই করতে পারছি না। এটার দায় কে নেবে? রাজ্যপাল?